B.Ed থার্ড সেমিস্টার টিচিং লার্নিং প্রসেসে কোশ্চেনিং বা প্রশ্নকরণ একটি গুরুত্বপূর্ণ পার্ট। স্কুল টিচিংয়ের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এইখানে সেই কোশ্চেনিং সম্বন্ধে আমি কিছুটা আলোচনা করলাম। কোশ্চেনিং ইজ এ মেজর form of human thought to explore an issue, an idea, or something thought-provoking and develop in interpersonal communication. It is especially the most effective tool for learning, teaching process and classroom interaction. অর্থাৎ কোশ্চেনিং বা প্রশ্নকরণ একটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা, মানুষের চিন্তাভাবনা দক্ষতা উন্নত করতে এবং ক্লাসরুম টিচিংকে আরও এবং তাদের ইন্টারপার্সোনাল কমিউনিকেশনকে আরও উন্নত করতে এটি খুবই গুরুত্বপূর্ণ। কনসেপ্ট অফ কোশ্চেনিংয়ের বা প্রশ্নকরণের যে ধারণাগুলি হলো মেজর ফর্ম অফ হিউম্যান থট, অর্থাৎ মানুষের চিন্তাভাবনার যে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কোশ্চেনিং বা প্রশ্নকরণ গুরুত্বপূর্ণ। অ্যাবেল টু এক্সপ্লোর অ্যান ইস্যু, কোনো ইস্যুকে এক্সপ্লোর করতে। অ্যাবেল টু ক্লারিফাই অ্যান আইডিয়া, কোনো আইডিয়াকে ক্লারিফাই করতে। অ্যাবেল টু এক্সপ্লোর সামথিং ইন্টারভিউইং অর ফ্যাসিনেটিং। অ্যাবেল টু ডেভেলপ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন অর ইন্টারাকশন করতেও কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। এফেক্টিভ টুল ফর লার্নিং টিচিং প্রোগ্রেশন, অর্থাৎ টিচিং লার্নিং প্রোগ্রেশনের ক্ষেত্রেও কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। এসেন্সিয়াল ফর ক্লাসরুম ইন্টারাকশনের ক্ষেত্রেও কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনিং ইন টিচার্স ট্রেনিং, অর্থাৎ শিক্ষক হওয়ার জন্য যে ট্রেনিং হয় B.Ed থার্ড সেমিস্টারে, সেখানে কোশ্চেনিং ক্লাসরুম টিচিংয়ের ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ সেগুলি হলো: কোশ্চেনিং এনাবেলস টু এ টিচার টু অ্যাট্রাক্ট ক্লাসরুম অ্যাটেনশন, অর্থাৎ ক্লাসরুমের যে অ্যাটেনশন সেটাকে আকর্ষণ করার জন্যও টিচিং এর ক্ষেত্রে কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। এলিসিট নিউ আইডিয়াস অ্যান্ড ইন স্টুডেন্টদের মধ্যে নতুন ধারণা সঞ্চার করতেও কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। এনকারেজ স্টুডেন্ট টু এক্সপ্লোর, স্টুডেন্টদের এক্সপ্লোর করতে উৎসাহ করাও কোশ্চেনিং খুব গুরুত্বপূর্ণ। নার্চার লার্নিং কমিটমেন্টস, এভালুয়েট দ্য লার্নিং আউটকামের ক্ষেত্রেও কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্স অফ কোশ্চেনিং ইন রেগুলার ক্লাসরুমের ক্ষেত্রে কোশ্চেনিংয়ের গুরুত্বগুলি হলো: ক্লাসরুম ইন্টারাকশান, অর্থাৎ ক্লাসরুম ইন্টারাকশানের ক্ষেত্রে টু মোটিভেট পিপলস প্রোভাইড রিইনফোর্সমেন্ট, ছাত্রছাত্রীদেরকে মোটিভেট করতে এবং তাদের রিইনফোর্সমেন্ট দিতে কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। টু এনরিচ দেয়ার থটস, তাদের ভাবনা চিন্তাকে আরও উন্নত করতে। টু এভালুয়েট দেয়ার লার্নিং, তাদের শিক্ষণকে আরও ত্বরান্বিত করতে। টু অ্যাক্টিভ দেয়ার স্কিমা, তাদের স্কিমাকে অ্যাক্টিভ করতে। টু সিকিউর অ্যাটেনশনকে সিকিউর করতে। টু রিকানেক্ট উইথ প্রিভিয়াস নলেজ, পুরো পড়ার সঙ্গে মনোযোগ স্থির করতে বা কানেক্ট করতে। টু এনশিওর এন্টায়ার ক্লাস এঙ্গেজমেন্ট, পুরো ক্লাসের ছাত্রছাত্রীদেরকে এঙ্গেজ করার জন্য। ক্লাসরুম ম্যানেজমেন্টের ক্ষেত্রে টু এনশিওর পার্সোনালি ডেভেলপমেন্ট, ছাত্রছাত্রীদের পার্সোনালি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কোশ্চেনিং খুবই গুরুত্বপূর্ণ। আইডিয়াল কোশ্চেন্স ক্রাইটেরিয়া, আদর্শ প্রশ্নের যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো হলো: শর্ট অ্যান্ড কম্প্যাক্ট, তারপরে স্ট্রেট ফরওয়ার্ড, কমন ভার্বালি আর ফ্যামিলিয়ার ওয়ার্ডস, ফোকাসড ইন দ্য লার্নিং আউটকাম, unambiguous, relevant to the subject, encouraging, avoid leading question, logical, follows action verbs and Bloom taxonomy, অর্থাৎ ব্লুম ট্যাক্সোনমি যে অ্যাকশন ভার্বগুলো আগের ক্লাসে দিয়েছিলাম সেই ব্লুম ট্যাক্সোনমির ভার্ব অনুসারে প্রশ্নকরণগুলো হবে। প্রিসিশন, ক্ল্যারিটি, গ্রামেটিক্যালি কারেক্ট, অর্থাৎ গ্রামেটিক্যালি কারেক্ট হবে কোশ্চেনগুলো অ্যাজ পার দ্য লেভেল অফ দ্য ক্লাস, সেই ক্লাসের লেভেল অনুসারেই কোশ্চেনগুলো হবে। গাইডলাইন্স ফর টিচার্স ইন ক্লাসরুম কোশ্চেনের ক্ষেত্রে শিক্ষকদের জন্য যে সমস্ত গাইডলাইনগুলো
থাকা উচিত সেগুলি হলো অলওয়েজ ইউজ ব্ল্যাকবোর্ড টু পয়েন্ট আউট ইচ কোশ্চেন টু এনশিওর এভরি কর্নার অফ দ্য ক্লাসরুম ইন্টারাকশন। ব্ল্যাকবোর্ডে প্রত্যেকটা প্রশ্নকে পয়েন্ট আউট করতে হবে যেন ক্লাসের প্রতিটা ছাত্রছাত্রী প্রত্যেকটা কোণা থেকে তারা দেখতে পায়। আস্ক কোশ্চেন টু দ্য এন্টায়ার ক্লাস, সম্পূর্ণ ক্লাসকে কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে, কোনো নির্দিষ্ট আলাদা আলাদা করে জিজ্ঞাসা করলে হবে না, কোনো ছাত্রছাত্রীকে সম্পূর্ণ ক্লাসের প্রতি প্রশ্নটা উপস্থাপনা করতে হবে। অ্যাভয়েড চোরাস অ্যান্সারিং, অর্থাৎ সমবেত উত্তর নেওয়া যাবে না, একজন একজন করে জিজ্ঞাসা করতে হবে। কোশ্চেনটা জিজ্ঞাসা করতে হবে সবাইকে একসঙ্গে, কিন্তু সবাই হাত তোলার পরে একজন একজনকে করে জিজ্ঞাসা করতে হবে। আনবায়াস অ্যাপ্রোচ ডিউরিং কোশ্চেনিংয়ে কোনো আনবায়াস অ্যাপ্রোচ থাকবে না। ফ্লুয়েন্সি ইন কোশ্চেনিংয়ের ফ্লুয়েন্সি থাকবে। হ্যান্ডেল ডিফারেন্ট সিচুয়েশানস, নো রেসপন্স, ইনকারেক্ট অ্যান্সার, পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সেখানে নো রেসপন্স বা ইনকারেক্ট অ্যান্সারকে গণ্য করলে হবে না, যেগুলো পার্সিয়ালি কারেক্ট অ্যান্সার বা কারেক্ট অ্যান্সারকেই সঠিকভাবে নিতে হবে। ডায়াগনোসিস দ্য রিজন অফ ইনকারেক্ট রেসপন্স, অর্থাৎ ভুল উত্তরকে তখন আবার সেটাকে ঠিক করে দিতে হবে শিক্ষককে। অলওয়েজ প্র্যাকটিস টু আস্ক আইডিয়াল কোশ্চেন, সবসময় আদর্শ প্রশ্ন জিজ্ঞাসা করা প্র্যাকটিস থাকতে হবে। টাইপস অফ কোশ্চেনের মধ্যে নিড বেসড, অর্থাৎ প্রয়োজন অনুসারে, লেভেল অফ ডিফিকাল্টি বেসড, কাঠিন্য মাত্রা অনুসারে প্রশ্ন, বেসড অন ক্লাসরুম সিচুয়েশান, ক্লাসরুম সিচুয়েশনের উপর নির্ভর করে কী ধরনের প্রশ্ন নির্ভর করে। বিহেভিয়ারাল অবজেক্টিভ কোশ্চেন, অর্থাৎ বিহেভিয়ারাল অবজেক্টিভের ভিত্তিতে কী কী কোশ্চেন হয়, এবং স্ট্রাকচারের ভিত্তিতে কোন কোন কোশ্চেন হয় সেইগুলোই এখানে দেখানো হচ্ছে। নিড বেসডের মধ্যে ওরাল, রিটেন, অ্যাওরাল এই ধরনের কোশ্চেনগুলো হয় ডিউরিং লার্নিং, অর্থাৎ টিচিং লার্নিংয়ের ক্ষেত্রে। আর রিটেনটা হয় ডিউরিং এভ্যালুয়েশনের ক্ষেত্রে। রিটেন টেস্টের মাধ্যমেই ছাত্রছাত্রীদেরকে এভ্যালুয়েশন নির্ধারণ করা হয়। টাইপস অফ কোশ্চেনিং, লেভেল অফ ডিফিকাল্টি বেস, কাঠিন্যতার ভিত্তিতে ইজি, অ্যাভারেজ, কমপ্লেক্স এই ধরনের কোশ্চেনগুলো হয়। ইজি মানে খুবই সহজ প্রশ্ন, অ্যাভারেজগুলো যেগুলো মধ্যবর্তী, কঠিনও নয় সহজও নয়, এবং কমপ্লেক্স যেগুলো একটু কঠিন। তারপরে টাইপস অফ কোশ্চেন বেসড অন ক্লাসরুম সিচুয়েশনের ক্ষেত্রে উপর নির্ভর করে যে সমস্ত কোশ্চেনগুলো করা হয় সেগুলো হলো ম্যানেজারিয়াল কোশ্চেন, রিহেটরিয়াল কোশ্চেন, লিডিং কোশ্চেন, এছাড়া ওপেন এন্ডেড, ক্লোজ এন্ডেড, স্পেসিফিক কোশ্চেন, থট প্রোভোকিং বা প্রবিং কোশ্চেন। এই কোশ্চেনগুলো এত ধরনের হতে পারে ক্লাসরুম সিচুয়েশনের উপর নির্ভর করে। এছাড়াও ডেভেলপমেন্টাল কোশ্চেন, ইন্টেলেকচুয়ালি এঙ্গেজিং কোশ্চেন এবং ফার্দার ইনকোয়ারি বা অ্যাডিশনাল কোশ্চেন হতে পারে। কোশ্চেন রিকোয়ার্স সাপোর্টিভ অ্যান্সার বা জাস্টিফিকেশান, ইন্টারডিসিপ্লিনারি কোশ্চেন, রিফ্লেক্টিভ কোশ্চেন, এক্সপ্রেসিভ কোশ্চেন। এবং রিডাইরেক্টেড কোশ্চেন, হাইপোথেটিক্যাল কোশ্চেন, লজিক্যাল অ্যান্ড ক্রিয়েটিভ অ্যান্সার টাইপ কোশ্চেন এবং হায়ার অর্ডার অফ থিঙ্কিং কোশ্চেন হতে পারে। এবং বিহেভিয়ারাল কোশ্চেন অবজেক্টিভ টাইপ বেসডের ক্ষেত্রে নলেজ, আন্ডারস্ট্যান্ডিং, অ্যাপ্লিকেশন স্কেলে 4 ধরনের কোশ্চেন হতে পারে। নলেজ অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন, আগের দিন এর যে ক্রিয়া জ্ঞানমূলকের ক্ষেত্রে কী দিয়ে প্রশ্ন করা হয়, বা আন্ডারস্ট্যান্ডিং বা বোধমূলকের ক্ষেত্রে কীরকম ধরনের ক্রিয়া ব্যবহার করা হয়, অ্যাপ্লিকেশন বা প্রয়োগমূলকের ক্ষেত্রে কী ধরনের ক্রিয়া ব্যবহার করা হয়, এবং স্কিল বা দক্ষতার ক্ষেত্রে যে সমস্ত প্রশ্নের যে ক্রিয়াগুলো ব্যবহার করা হয় সেগুলো আগের ভিডিওতে দেখানো আছে। 4 নলেজ ডাইমেনশনস, এখানে ফ্যাকচুয়াল নলেজ, কনসেপচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজ আর মেটাকগনিশন নলেজ বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্ট্রাকচার বেসড কোশ্চেনের ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ এবং এজে টাইপ। অবজেক্টিভ টাইপের কোশ্চেনের মধ্যে ক্লাসিফিকেশন টাইপ অর্থাৎ শ্রেণীবিভাগকরণ প্রশ্ন, বা কমপ্লিশন টাইপ অর্থাৎ শূন্যস্থান ধরনের যেগুলো কমপ্লিট করতে হয় সেরকম ধরনের প্রশ্ন, ট্রু ফলস টাইপ, রিকল টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপ, অ্যানালজি টাইপ, রিঅ্যারেঞ্জ টাইপ,
ম্যাচিং টাইপ। ভেরি শর্ট অ্যান্সার টাইপের মধ্যে অ্যান্সার উইথ অনলি ওয়ান ওয়ার্ড বা অ্যান্সার উইথ অনলি ওয়ান সেন্টেন্স, এই ধরনের ভেরি শর্ট বা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের মধ্যে রেস্ট্রিক্টেড অ্যান্সার টাইপ, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো সেগুলো হয় কয়েকটি বাক্যে। এবং এজে টাইপ বা রচনাধর্মী প্রশ্নের মধ্যে এক্সটেন্ডেড অ্যান্সার টাইপ এবং রেস্ট্রিক্টেড অ্যান্সার টাইপ, যেগুলো 5 নম্বর ধরনের যে প্রশ্নগুলো হয় সেগুলো এজে টাইপের মধ্যে পড়ে। এখানে অষ্টম শ্রেণীর ভূগোলের অস্তিত্ব পৃথিবীর প্রাক-সংস্থান তত্ত্বের বিভিন্ন ধরনের প্রশ্নকরণের মাধ্যমে উদাহরণ সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবজেক্টিভ টাইপসের মধ্যে ক্লাসিফিকেশন টাইপ, তার মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো করা যেতে পারে এই অধ্যায় থেকে, সমশ্রেণীভুক্ত নয় এমন পদের নিচে দাগ দাও, প্যানজিয়া, প্যান্থালাসা, অ্যাস্তনোস্ফিয়ার। তারপরে কমপ্লিশন টাইপের মধ্যে আমেরিকান পাত পশ্চিমে সরে যাচ্ছে মাত্র ড্যাশ বছরে মাত্র ড্যাশ সেমি হারে। তারপর ট্রু ফলস টাইপের মধ্যে হতে পারে ইউরেশিয়া ও ভারতীয় পাতের প্রতিসারি চলনের ফলে হিমালয় পর্বত তৈরি হয়েছে, এটা সঠিক বা মিথ্যা সেই প্রশ্ন হতে পারে। তারপরে রিকল টাইপের মধ্যে অভিসারী পাত সীমানায় ভূমিকম্প হয় কেন, এই প্রশ্ন হতে পারে। মাল্টিপল চয়েস কোশ্চেন টাইপের মধ্যে পৃথিবী পৃষ্ঠে 5, 6, 10, 12টি বড় পাত আছে, এটা হতে পারে। অ্যানালজি টাইপের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক উত্তর লেখো, পাত সংস্থান তত্ত্ব যদি না পিছু দেন তাহলে মহিষঞ্জন তত্ত্ব কে দিয়েছেন সেই উত্তরটি লিখতে হবে। তবে ম্যাচিং টাইপের মধ্যে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে, যেখানে বাম স্তম্ভে আছে মহিষঞ্চরণ তত্ত্ব, পাত সংস্থান তত্ত্ব, অপসারী পাত সীমানা, অভিসারী পাত সীমানা, এবং ডান স্তম্ভের মধ্যে আছে ভঙ্গিল পর্বত সৃষ্টি, লা পিঁচো, ওয়েগনার এবং মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি। তারপরে ভেরি শর্ট অ্যান্সার টাইপের মধ্যে আছে অ্যান্সার উইথ অনলি ওয়ান ওয়ার্ড, এর মধ্যে আছে কোন পাত সীমানায় বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়, কোন পাত সীমানা বরাবর দ্বীপীয় বৃত্তচাপের সৃষ্টি হয়। এবং তারপর আছে অ্যান্সার উইথ অনলি ওয়ান সেন্টেন্স, ওয়ান সেন্টেন্সের মধ্যে অ্যান্সারের মধ্যে আছে পাত সঞ্চালনের ফলে সৃষ্ট একটি নবীন ভঙ্গিল পর্বতের নাম লেখো, 3-4 কোটি বছর আগে সৃষ্ট আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি ভঙ্গিল পর্বতের নাম লেখো। তারপরে শর্ট অ্যান্সার টাইপের মধ্যে আছে রেস্ট্রিক্টেড অ্যান্সার টাইপ, তার মধ্যে জ্ঞানমূলকের মধ্যে 1 নম্বর আছে পাতের সংজ্ঞা দাও, অর্থাৎ জ্ঞানমূলকের যে প্রশ্নগুলো হয় সেগুলো এরকমই থাকে, সংজ্ঞা দাও বা কাকে বলে এই ধরনের। তারপর 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্যানজিয়া ও প্যান্থালাসার সংজ্ঞা দাও। তারপর অভিসারী ও পাত সীমানা কাকে বলে, অপসারী পাত সীমানা কাকে বলে, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে, পৃথিবীর প্রধান প্রধান পাতগুলির নাম উল্লেখ করো, বিভিন্ন প্রকার পাত সীমানার সৃষ্ট ভূমিরূপগুলি তালিকা দাও। আগের দিনে যে ব্লুমস ট্যাক্সোনমির যে বিভিন্ন ধরনের জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতার যে অ্যাকশন ভার্বগুলো ভিডিওতে দেখিয়েছি সেইগুলো দেখলেই আজকের এই জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতার যে প্রশ্নগুলো সেগুলো বুঝতে সুবিধা হবে। তারপরে বোধমূলক এজে টাইপের মধ্যে এক্সটেন্টেড অ্যান্সার টাইপের মধ্যে বোধমূলক প্রশ্ন রাখা হয়েছে যে অভিসারী পাত সীমানাকে বিনাশকারী পাত সীমানা বলা হয় কেন, অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন, নবীন ভঙ্গিল পর্বতকে কেন নবীন বলা হয় এবং প্রাচীন ভঙ্গিল পর্বতকে কেন প্রাচীন বলা হয়, পাত সঞ্চালন আমরা কেন বুঝতে পারি না। তারপরে বিশ্লেষণ ধরনের প্রশ্নের মধ্যে রাখা হয়েছে পৃথিবীর বিভিন্ন মহাদেশের সঙ্গে অন্য মহাদেশের ভূপ্রাকৃতিক সাদৃশ্য আছে কেন তা মহিষঞ্চরণ মতবাদ দ্বারা বিশ্লেষণ করো। তারপরে অভিসারী ও অপসারী পাত সীমানা যে সমস্ত ভূমিরূপ গঠিত হয় সেগুলি কোন কারণে গঠিত হয় উদাহরণসহ বিশ্লেষণ করো। তারপর হিমালয় উচ্চতা ক্রমশ বাড়ছে কেন তা যুক্তিসহ বিশ্লেষণ করো। এটা এই 3 নম্বর প্রশ্নটা পরে যে মূল্যায়নমূলক আছে তার মধ্যে হবে, আগে বিশ্লেষণের মধ্যে হবে না। এখানে মূল্যায়নের মধ্যে আছে মহিষঞ্চরণ মতবাদের সঙ্গে পাত সঞ্চালন মতবাদের তুলনামূলক আলোচনা করো, নিরপেক্ষ পাত সীমানার কোনো ভূমিরূপের সৃষ্টি বা ধ্বংস হয় না চিত্রসহ আলোচনা করো, পাত সঞ্চালনের ফলে প্রশান্ত মহাসাগরের আয়তন ক্রমশ হ্রাস ও অপরদিকে আটলান্টিক মহাসাগরের আয়তন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটি মূল্যায়ন করো। এরপরে রেস্ট্রিক্টেড অ্যান্সার টাইপ যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আছে বোধমূলকের ক্ষেত্রে পাতের শ্রেণীবিভাগ আলোচনা করো, পাত সীমানার শ্রেণীবিভাগ করো, পার্থক্য লেখো মহাদেশীয় পাত ও মহাসাগরীয় পাত। তারপরে অভিসারী, অপসারী ও নিরপেক্ষ পাত সীমানার মধ্যে পার্থক্য আলোচনা করো।
এবং ৩ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এখানে, বিভিন্ন প্রকার পাত সীমানা গঠনের কারণ ব্যাখ্যা করো। তারপর সৃজনমূলক প্রশ্ন বলতে যেগুলো হাতে কলমে ছবি এঁকে উপস্থাপনা করা হয় পরীক্ষার উত্তরের মধ্যে। এখানে পাত কী, পাত সংস্থান তত্ত্ব কী, কাকে বলে, এগুলো ছবি সহ অর্থাৎ তাদের সৃষ্টির প্রক্রিয়া সহ ব্যাখ্যা করতে হবে। তারপর ২ নম্বর যেটা আছে, বিভিন্ন প্রকার পাত সীমানা ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আর ৩ নম্বর যে প্রশ্নটা আছে, পাত সঞ্চালন বা পাতের চলনের কারণ, এটা পৃথিবীর যে ম্যাপ আছে সেই ম্যাপে বিভিন্ন পাতের যে বিভিন্ন দিকে যে সঞ্চালন, সেই চলনের কারণ সেই ছবি সহ আলোচনা করতে হবে।